হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 9 হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম, ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। আমি এর আগে যা যা আলোচনা করেছি হিস্ট্রির সমস্ত কিছু প্লেলিস্টে আছে, বাংলারও সব আলোচনা প্লেলিস্টে আছে, ভিজিট করে দেখে নিও। শুরু করা যাক। দেখো, সবার প্রথমে প্রশ্ন কি দিয়েছে, বলছে ফরাসি বিপ্লবের ফলাফল সম্পর্কে আলোচনা করো। ওকে, উত্তর আমরা লিখব 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামে ফরাসি বিপ্লব প্রভাব অপরিসীম। ফলাফল পয়েন্ট করে লিখব সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ। ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ফ্রান্সের গণ্ডি ছাড়িয়ে কালক্রমে এই আদর্শ পৃথিবীর বিভিন্ন দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা জুগিয়েছিল। জাতীয়তাবাদের আদর্শ, এই পয়েন্টে আমরা লিখব ফরাসি বিপ্লব যে দেশপ্রেম ও জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছে তা পৃথিবীর বিভিন্ন দেশকে প্রভাবিত করেছিল। এই আদর্শের অনুপ্রেরণায় জার্মানি, ইটালি, গ্রিস প্রভৃতি দেশে জাতীয় রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়েছিল। প্রগতিশীল চিন্তার বিস্তার, পয়েন্টে আমরা লিখব ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা ও চিন্তার জগতে ব্যাপক পরিবর্তন ঘটেছিল। রুশো, ভলতেয়ার, মন্তেস্কু প্রমুখ ফরাসি দার্শনিকদের প্রগতিশীল চিন্তার সমগ্র বিশ্বে সমাদৃত হয়। গণতান্ত্রিক আদর্শের প্রসার, এই পয়েন্টে লিখব ফরাসি বিপ্লবের ফলে গণতান্ত্রিক আদর্শের প্রসার ঘটেছিল। এই বিপ্লবের ফলে ফ্রান্সের স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে এবং গণতান্ত্রিক শাসন জনপ্রিয় হয়ে ওঠে। মৌলিক অধিকার, বাক স্বাধীনতার, বিচার বিভাগের স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা প্রভৃতি গণতান্ত্রিক আদর্শগুলির দ্বারা পৃথিবীর বিভিন্ন দেশে জনগণের প্রাণিত হয়েছিল। নেক্সট, এই প্রশ্নের উত্তরটা হয়ে গেল, দেখে নিয়েছো। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আমরা নেব হচ্ছে সন্ত্রাসের রাজত্ব। আচ্ছা, অথবা প্রশ্নটা এভাবেও আসে, টিকা হিসাবে সন্ত্রাসের রাজত্ব দেয়, অথবা প্রশ্ন আসে ফ্রান্সের সন্ত্রাসের শাসনের কারণ কি। উত্তর আমরা লিখব ফ্রান্সের রোবসপিয়ারের নেতৃত্বে জেকোবিন দল 1793 থেকে 94 খ্রিস্টাব্দে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল তা ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। এই শাসনের 1793 খ্রিস্টাব্দের জুন থেকে 1794 খ্রিস্টাব্দের জুলাই পর্যন্ত মোট 13 মাস ধরে চলেছিল। পটভূমি, পয়েন্টে লিখব ফ্রান্সের জাতীয় মহাসভা 1793 খ্রিস্টাব্দের সম্রাট ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেয়। এর ফলে ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, পর্তুগাল প্রভৃতি দেশগুলি একজোট হয়ে ফ্রান্সের বিরোধিতা করে। ফ্রান্সের অভ্যন্তরে 83টি প্রদেশের মধ্যে 7টি প্রদেশে বিদ্রোহ শুরু হয়। তাছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, বিশ্বাসঘাতকতা প্রজাতান্ত্রিক সরকারের অস্তিত্ব বিপন্ন করে তোলে। এই অবস্থায় প্রজাতন্ত্রকে রক্ষা করার জন্য রোবসপিয়ার সন্ত্রাসের শাসন শুরু করেন। উদ্দেশ্য, পয়েন্ট করে লিখব সন্ত্রাসের রাজত্বের প্রধান উদ্দেশ্য ছিল প্রদর্শন করে ফ্রান্সের জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা করা, ভীতি ফ্রান্সের অভ্যন্তরে কালোবাজারি ও মজুরদারি বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, অভিজাত ভূমিদাসদের জমি বাজেয়াপ্ত করে তা কৃষকদের মধ্যে বণ্টন করা, বিশাল সৈন্যবাহিনী গঠন ও অস্ত্র কারখানা তৈরি করে ফ্রান্সের নিরাপত্তা ও সামরিক ক্ষমতা বৃদ্ধি করা। নেক্সট, ফ্রান্সের ভয়াবহতা, এখানে লিখব ফ্রান্সের রাজত্বকালে প্রায় 50,000 নরনারীকে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়। সন্দেহের আইনে প্রায় 3 লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়। আরও অনেক মানুষ নিখোঁজ হয়ে যান, যাদের অনেকে জলে ডুবিয়ে বা অন্যভাবে হত্যা করা হয় বলে জানা যায়। অবসানে লিখব 1794 খ্রিস্টাব্দের 27 জুলাই জেকোবিন, জিরোন্ডিন ও মধ্যপন্থী দলের আতঙ্কিত সদস্যরা রোবসপিয়ার ও তার অনুগামীদের বন্দী করে।
28শে জুলাই রোবোস্পিয়ার ও তার অনুগামীদের গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়। এর ফলে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে। ক্লিয়ার? ঠিক এইভাবে আনসারটা আমরা কমপ্লিট দেবো। পরের প্রশ্ন নেব আমরা হচ্ছে টেনিস কোর্টের শপথ অথবা টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? টেনিস কোর্টের শপথ টিকা আসে বা প্রশ্ন হিসেবে এভাবে আসে। উত্তর আমরা লিখব ফ্রান্সের বিপ্লবের সূচনা পূর্বে অন্যতম প্রধান ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ। 1789 খ্রিস্টাব্দে 20শে জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমাবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিল তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। পটভূমিতে লিখব ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই 1789 খ্রিস্টাব্দে জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা শ্রেণী ভিত্তিক ভোটদানের পরিবর্তে মাথাপিছু ভোটদানের অধিকার দাবি করেন। সম্রাট ষোড়শ লুই তৃতীয় শ্রেণীর দাবি নাকচ করে দেন। তখন তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা মিরাব্বুত, লাফায়েত এবং আবেসিয়াসের নেতৃত্বে পাশের টেনিস কোর্টের মাঠে সমাবেত হয়ে শপথ গ্রহণ করেন। নেক্সট শপথ পয়েন্ট করে আমরা লিখব তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে শপথ নিয়েছিলেন যে ফ্রান্সের জন্য যে নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবে না। তাদের দাবিগুলো ছিল তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথাপিছু ভোটের দাবি মেনে নিতে হবে, তাদের একটি নতুন সংবিধান রচনার অধিকার দিতে হবে। ফলাফলে আমরা লিখব টেনিস কোর্টের শপথের ফলে দুই এস্টেট গুরুত্বহীন হয়ে পড়ে এবং ফরাসি জাতির নেতৃত্ব গ্রহণ করে তৃতীয় স্টেটের প্রতিনিধিরা তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথাপিছু ভোট ও নতুন সংবিধান রচনার দাবি সম্রাট ষোড়শ লুই শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হন এবং 27শে জুলাই পুনরায় জাতীয় সভার অধিবেশনে আহ্বান করেন। ফলে ফরাসি বিপ্লবের পথ সুগম হয়। অনেক ঐতিহাসিক টেনিস কোর্টের শপথকে ফরাসি বিপ্লবের সূচনা পর্ব বলে অভিহিত করেছেন। ঠিক আছে। নেক্সট, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন অথবা নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা যায় কি? অথবা প্রশ্নটা আসে নেপোলিয়ন কিভাবে বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত করেছিল। যে কোনোভাবে প্রশ্নটা এলে উত্তর লিখব প্রথম কনসাল ছিলেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী হলেও নেপোলিয়ন অনুধাবন করতে পেরেছিলেন যে বিপ্লবের ফলে ফরাসিদের মনে যে উচ্চাশার সৃষ্টি হয়েছে তা পূরণ করতে না পারলে খুব বেশি দিন ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। তাই তিনি নিজেকে বিপ্লবের সন্তানরূপে তুলে ধরেন। তিনি স্বাধীনতা ছাড়া বিপ্লবের অপর দুটি আদর্শ সাম্য ও মৈত্রীকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন। নেক্সট লিখব নেপোলিয়নের রাজপদে উত্থান। উত্তর লিখব নেপোলিয়ন নিজে ছিলেন সাম্যের প্রতীক। অতি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। সিংহাসনে উত্তরাধিকারী না হয়েও ফ্রান্সের সম্রাট পদে আসীন হন জনগণের ভোটের দ্বারা। বিপ্লবের সাম্যবাদী আদর্শই জনগণের দ্বারা তার উত্থানকে সম্ভবপর করেছিল। নেক্সট লিখব বিপ্লবকালীন ফ্রান্সের সংবিধান সভা কর্তৃক প্রচলিত নিয়মগুলি বহাল রাখা। এখানে লিখব সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দের 4 আগস্ট সামন্ত প্রথা, ভূমিদাস প্রথা, সামন্ত কর, করভি বা বেগার খাটা, টাইথ বা ধর্মকর ইত্যাদি বিলোপ সাধন করেছিল। নেপোলিয়ন এইসব বিপ্লবী নিয়মগুলিকে বহাল রেখে বিপ্লবকে সম্মান জানিয়েছিলেন। নেক্সট লিখব আইনি অধিকার প্রতিষ্ঠা। পয়েন্টে লিখব নেপোলিয়ন ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত আইনগুলির মধ্যে সমন্বয় সাধন করে কোড নেপোলিয়ন প্রণয়ন করেন। এর ফলে ফ্রান্সের আইনের চোখে সমতার নীতি প্রতিষ্ঠিত হয়। নেক্সট আমরা লিখব বিপ্লবের স্থায়িত্ব প্রদান। এই পয়েন্টে আমরা লিখব বিপ্লবী ফ্রান্সকে রক্ষা করার জন্য নেপোলিয়ন একাধিকবার প্রতিক্রিয়াশীল বিভিন্ন শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ফ্রান্স ও বিপ্লব উভয়কেই রক্ষা করেছিলেন।
নেক্সট লিখব ইউরোপের বিপ্লবের আদর্শ প্রসার। এই পয়েন্টে আমরা লিখব ফ্রান্সের পাশাপাশি ইটালি, জার্মানি সহ ইউরোপের অন্যান্য রাষ্ট্রেও নেপোলিয়ান বিপ্লবের আদর্শের প্রসার ঘটান। তার শাসনাধীনে ওই সব দেশে সামন্ত প্রথার অবসান হয় এবং আইনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠিত হয়। নেপোলিয়ান বনাপার্ট তার শাসনকালে আইনের সাম্য, সামন্ততান্ত্রিক শোষণের অবসান, আইনবিধি প্রণয়ন ইত্যাদির মাধ্যমে নিজেকে বিপ্লবের ধারক ও বাহক রূপে প্রতিষ্ঠা করেন। বিপ্লবের মধ্যে দিয়েই তার উত্থান ঘটেছিল, কাজেই তিনি ছিলেন বিপ্লবের সন্তান। তাহলে এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। একটু পরে আরও কিছু প্রশ্ন দেবো। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।